ভয়াবহ বন্যার কবলে বিপর্যস্ত দেশের 11 জেলা। বন্যায় এ পর্যন্ত মৃতের সংখ্যা 18 জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়। বৃষ্টি বন্ধ হওয়ায় পানি কমতে শুরু করেছে কোথাও কোথাও। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 10 দিন দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টি হলেও অতি বৃষ্টির সম্ভাবনা নেই। বুধবার থেকে বৃষ্টিপাত আরও কমে যাবে। রিপোর্ট করছেন ইলিয়াস কমল। ভয়াবহ বন্যার কবলে টালমাটাল দেশের কয়েকটি জেলা। পানিবন্দী অবস্থায় দিন পার করছে লাখ লাখ মানুষ। ফেনীতে প্রায় 3 লাখ মানুষ দিন কাটাচ্ছেন পানিবন্দী অবস্থায়। রয়েছে খাবার সংকট। জেলার বেশিরভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন, মোবাইল ও ইন্টারনেট সেবাও বিঘ্নিত। ফেনীর ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পানি ওঠায় চরমভাবে ব্যাহত হচ্ছে চলাচল। পরশুরাম, ছাগলনাইয়া ও ফুলগাজীর দুর্গত এলাকার মধ্যেই 5,000 বাসিন্দাকে ইতিমধ্যে বাসাবাড়ির ছাদ ও নিরাপদ আশ্রয়ে নিয়েছে বিভিন্ন বাহিনী। বানের জলে তলিয়ে আছে নোয়াখালী সদর, বেগমগঞ্জ ও সোনাইমুড়ি সহ মোট 7 উপজেলার বিস্তীর্ণ এলাকা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিপদসীমার রেকর্ড সংখ্যক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কুমিল্লার গোমতী নদীর পানি। বৃহস্পতিবার বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে যাওয়ায় শুক্রবার দিনব্যাপী কমেছে গোমতীর পানি। এখনও বিপদসীমার 100 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে আগামী 10 দিন দেশের কোথাও ভারী বৃষ্টি হলেও অতিবৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম অঞ্চলে শনি ও রোববার বৃষ্টিপাত কিছুটা কমে আসবে। সোম ও মঙ্গলবার বৃষ্টি একটু বাড়লেও বুধবার থেকে আবারও কমবে। এতে বন্যা পরিস্থিতির দ্রুতই উন্নতি হওয়ার আশা করছে আবহাওয়া অধিদপ্তর। আগামী 27 তারিখ থেকে আরো একটু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ পরিস্থিতি উন্নতির দিকে। এখন যদি আমি পিছনের বৃষ্টিপাতগুলোর একটা রেকর্ড বলি, যে আমাদের 16 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত বাংলাদেশের যে দেশের পূর্বাঞ্চল বা দক্ষিণ পূর্বাঞ্চলে যে বৃষ্টিপাতের রেকর্ডটা, সেটা যদি আমি উল্লেখ করি, যেমন কিছু কিছু জায়গায় 700 মিলিমিটারের উপরে বৃষ্টিপাত হয়েছে 16 থেকে 22 তারিখ পর্যন্ত। যেমন চট্টগ্রামের যে সীতাকুণ্ড, সেখানে 756 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শনি ও রোববার কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও চট্টগ্রাম এলাকায় বৃষ্টিপাত কম থাকবে, তবে সোমবার আর মঙ্গলবার একটু বাড়তে পারে। বুধবার আবার বৃষ্টিপাত কমে যাবে, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ইলিয়াস কমল, মাই টিভি। দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্যে রাঙামাটির কাপ্তাই বাঁধের 16টি গেট খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র। আজ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এক জরুরি বার্তায় তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, কাপ্তাই লেকের পানি উচ্চতায় আজ বিকেল 3টায় 107.66 ফুট MSL, যা বিপদসীমার কাছাকাছি হওয়ায় লেকের উজান ও ভাটি এলাকায় বন্যা নিয়ন্ত্রণে আজ রাত 10টায় স্পিলওয়ের 16টি গেট 6 ইঞ্চি পরিমাণ উঠিয়ে পানি নিষ্কাশন শুরু করা হবে। বর্তমানে লেকের ইনফ্লো ও বৃষ্টিপাত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ইনফ্লো বেশি হলে, অর্থাৎ পানির লেভেল অস্বাভাবিক বাড়লে স্পিলওয়ে গেট খোলার পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে। বন্যা কবলিত এলাকার মানুষকে সহায়তা দেওয়ার লক্ষ্যে সমন্বিত উদ্যোগ নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন বিভিন্ন এনজিও শীর্ষ কর্মকর্তারা। বৈঠকে সর্বত্র যাতে ত্রাণ ও সেবা পৌঁছে দেওয়া যায় সে বিষয়ের উপর গুরুত্বারোপ করা হয়। ইউসুফ আলীর রিপোর্ট। বন্যা কবলিত জেলায় আটকদের উদ্ধার, ত্রাণ বিতরণ ও স্বাস্থ্যসেবা পৌঁছানোর লক্ষ্যে কোন ধরনের পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে পরামর্শ করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেন বিভিন্ন এনজিওর শীর্ষ কর্মকর্তারা। বৈঠকে বন্যা চলাকালীন ও পরবর্তী সময়ে করণীয় নিয়ে আলোচনা হয় বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। চিফ অ্যাডভাইজার যেটা বলেছেন, এই যে তরুণদের যে উদ্যোগ, সে তরুণদের যে প্রেরণা, তার সাথে জন্য সারা বাংলাদেশের সবাই যেন একত্রিত হয়ে এই বন্যাতে ঝাঁপিয়ে পড়ে। বন্যাকে আমাদের সবাই ট্যাকেল করতে হবে। সরকারি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ও এনজিওগুলো একসাথে কাজ করলে বন্যার কারণে সৃষ্ট সংকট দূর সহ দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছানো সহজ করতে এই বৈঠকের আয়োজন করা হয়েছে বলে জানান ব্র্যাকের প্রধান নির্বাহী কর্মকর্তা আসিফ সালেহ। প্রথম পর্যায়ে যখন পানি নেমে যাবে, তারপরে দ্বিতীয় পর্যায়ে যে স্বাস্থ্য এবং খাবারের একটা সংকট দেখা যাবে, সেই জায়গাগুলোতে কিভাবে আমরা একসাথে কাজ করতে পারি। এই ধরনের দুর্যোগে আমরা যদি সবাই একসাথে ঝাঁপিয়ে পড়তে পারি, তাহলে এই কাজগুলোতে সমন্বয় অনেক বেশি হবে বলে আমরা মনে করছি। একটা জায়গাতে বেশি ত্রাণ যাচ্ছে, কিন্তু ভেতরের জায়গাগুলোতে ত্রাণ যাওয়া এখনও ডিফিকাল্ট। তো সেজন্য আমরা কয়েকটা আইডিয়া নিয়ে আলাপ করেছি। একটা হচ্ছে যে এগুলোকে জোনিং ভিত্তিতে ভাগ করে দেওয়া যায় কিনা, যেখানে একটা
কোঅর্ডিনেশনের একটা মেকানিজমের মাধ্যমে এই জায়গাগুলো আরও স্পেসিফিক্যালি কাজ করা যাবে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। সারা দেশে বন্যার্তদের সহায়তা করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজও ত্রাণ সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সহ সমন্বয়করা। বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বুথে বসে সকাল থেকে রাত পর্যন্ত গণত্রাণ সংগ্রহ কর্মসূচি চলবে। নগদ অর্থের পাশাপাশি সংগ্রহ করা হয়েছে শুকনো খাবার, প্রয়োজনীয় ওষুধ, স্যালাইন ও পোশাক। আবু সৈয়দ রিপোর্ট। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতিতে দেশের সর্বস্তরের ছাত্র জনতাকে পুনরায় ঐক্যবদ্ধ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যার যার সামর্থ্য অনুযায়ী দিয়ে যাচ্ছেন ত্রাণ সামগ্রী, যাতে করে পানিবন্দী মানুষগুলোর মুখে একটু হলেও শুকনো খাবার পৌঁছাতে পারে। তারুণ্যের এই তরুণ প্রজন্ম আগামীতে স্বপ্নের সোনার বাংলাদেশ গড়বে বলে মনে করেন শিক্ষার্থীরা। বন্যার মানুষদের জন্য খেলনার ব্যাংকে টাকা জমায় বন্যার মানুষদেরকে সাহায্য করতে এসেছি। আমার জন্মের পর আমি এরকম কোনো সিচুয়েশন কখনো দেখিনি, তো এটা আমার জন্য এটা ফার্স্ট। তো সেখান থেকেই আসা, আর মানে একটা নতুন বাংলাদেশ, সব কিছুই নতুন, আর মনুষ্যত্ববোধ থেকে এখানে অ্যাকচুয়ালি আসা, মানুষদেরকে সাহায্য করা। যতটুকু আমি আমার মাধ্যমে দিতে পারছি বা আমি সাহায্য করতে পারছি সবার জন্য, যেমন হচ্ছে মানে জামা কাপড় করা, তারপর হলো খাবার দাবার এগুলো আলাদা করে দেওয়া, যতটুকু আমি আমার মতো করে করতে পারছি, এটা সত্যি আমার জন্য অনেক ভালো লাগে। রাজধানীর বিভিন্ন স্থান থেকে ব্যক্তি বা প্রতিষ্ঠানের উদ্যোগে ট্রাক, সিএনজি ভ্যান ও রিকশায় বন্যার্তদের জন্য খাবার, জামা কাপড়, ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসা হচ্ছে। অসংখ্য মানুষ তাদের ব্যক্তিগত প্রাইভেট কারে করে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন টিএসসিতে। ছাত্র জনতাই আগামী সুন্দর বাংলাদেশ গড়বে এবং 5 আগস্ট দ্বিতীয়বারের মতো অর্জিত স্বাধীনতা রক্ষা করবে। তবে এই বন্যাকে রাজনৈতিকভাবে বিবেচনা না করে ছাত্র জনতাকে পুনরায় একত্রিত করার ফসল হিসেবে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন বিত্তবান ও নগরবাসীও। আমার কাছে মনে হয় যে একটা মানবিক দিক, আর হচ্ছে এটা যদি ধর্মীয় দিক চিন্তা করি, এটা এগিয়ে আসা উচিত। আসলে বাংলাদেশটা আমার কাছে মনে হয়েছে যে আসলে নতুনভাবে গড়ে উঠছে। আমাদের দেশের মানুষদের পাশে এখন দাঁড়ানো, আসলে আমাদের থেকে এতটুকু সাহায্য পাওয়া, আসলে তাদের অধিকার, ওই ন্যায্য দাবিটা নিয়ে আসলে আমরা এখানে এসেছি। ছেলেদের কাপড় আলাদা করছি, মেয়েদের কাপড় আলাদা করছি, ছোট বাচ্চাদের কাপড় আলাদা করছি বয়স ভেদে। এখন এটা আমরা এক একটা বস্তায় প্রায় হচ্ছে 10 থেকে 15 সেটের মতো কাপড় দিচ্ছি। মোটামুটি ভালো সাড়া পাচ্ছে গতকালকে থেকেই। মোটামুটি আমাদের এখন তো আজকে আমরা হচ্ছে জামা কাপড় পেইং করতেছি, গতকালকে আমাদের নগদ অ্যামাউন্ট ছিল, তারপর হচ্ছে কি অনেকে অনেক কিছু দিয়ে গেছে। আজকে একটু ভিড় কম, হয়তো বিকেলের দিকে আর একটু বাড়তে পারে হয়তো। বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য এরকম নিরন্তর চেষ্টা অতীতে কখনো দেখা যায়নি। তবে নতুন রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে এবং ভবিষ্যৎ প্রজন্মকে নতুন একটি বাংলাদেশ উপহার দেওয়ার ক্ষেত্রে এইসব শিক্ষার্থীদের অবদান সত্যিই অনুকরণীয় এবং অপূরণীয়। টিএসসি থেকে আবু সৈয়দ, মাই টিভি, ঢাকা। আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনি ও সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের 10 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। দুপুরে মামলা তদন্ত কর্মকর্তা লালবাগ থানা সাব ইন্সপেক্টর আক্কাস মিয়া এই রিমান্ড আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই বিষয়ে শুনানি হবার কথা রয়েছে। গত 13 আগস্ট নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেফতার করে পুলিশ। পরদিন নিউ মার্কেট থানার হত্যা মামলায় তাদের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। অন্যদিকে 15 আগস্ট রাতে ঢাকার নিকুঞ্জ এলাকা থেকে সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে গ্রেফতার করা হয়। পরদিন তার 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। দর্শক, এই মুহূর্তে সিএমএম আদালতে আছেন সহকর্মী এসএম আরিফ, যুক্ত হচ্ছি তার সাথে। আরিফ, আনিসুল হক ও সালমান এফ রহমানকে আদালতে তোলার বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? ইয়াসমিন, এই অল্প সময় হলো যে আদালতে তাদেরকে তোলা হয়েছে। আমরা দেখেছি যে আদালতে ঠিক 10 মিনিট আগে আদালত প্রাঙ্গণে তাদেরকে আনা হয়। আনিসুল হক, সালমান এফ রহমান সহ আরও 3 জনকে। সেখানে রয়েছেন ডাক্তার দীপু মনি এবং মেজর জিয়াউল হকও। তো তাদেরকে আসলে আপনি জানেন যে সালমান এফ রহমান সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তাদেরকে কিন্তু 10 দিনের রিমান্ড ছিল এবং গত
গত 14 আগস্ট কিন্তু তাদেরকে 10 দিনের রিমান্ড দেওয়া হয় এবং সেই রিমান্ড শেষ হওয়ার পর আবার আজকে আদালতে তোলা হচ্ছে। এবং একটি বিষয় আমরা তথ্য থেকে জানতে পেরেছি যে লালবাগ থানার একটি মামলায় তাদেরকে আবার নতুন করে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে এবং সেই আদালতে আসলে শুনানির পর সেই রিমান্ড মঞ্জুর হয় কিনা সেটি জানা যাবে। এর আগে আপনি জানেন যে সাবেক আইনমন্ত্রী এবং সালমান এফ রহমান, যিনি সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা, তাকে কিন্তু আসলে তাকে কিন্তু নিউ মার্কেট থানার একটি দুজনকে হত্যা মামলায় কিন্তু আটক করা হয়েছিল এবং তারপরেই তাদেরকে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। এছাড়া দীপুমণি, যিনি সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন সাবেক সরকারের আমলে, তাকেও আসলে আপনি জানেন যে এর আগে 4 দিনের একটি রিমান্ডে নেওয়া হয়েছিল। মোহাম্মদপুরের একটি হত্যা মামলার তাকে 4 দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। আজকে আমরা যতটুকু জানতে পেরেছি তাকেও তোলা হয়েছে আদালতে এবং তাকে আরও 10 দিনের রিমান্ড চাওয়া হবে, সেটি অন্য একটি মামলা, বাড্ডা থানায় একটি হত্যা মামলায়। এছাড়া আসামা ফিরোজকেও ভাটরা থানার একটি হত্যা মামলায় কিন্তু তাকে রিমান্ড চাওয়া হবে, সেটি আমরা জানতে পেরেছি। তবে আদালত প্রাঙ্গণে আমরা দেখেছি যে প্রচুর সংখ্যক পুলিশ সদস্য তো আগেই রয়েছে, তার সাথে সেনাবাহিনী রয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু প্রচুর আদালত প্রাঙ্গণটা যে সিএমএম কোর্টটি রয়েছেন সেটি আসলে ঘিরে রয়েছেন এবং যেটা বলা হয় নিশ্চিদ্র যে নিরাপত্তা ব্যবস্থা, জানেন সরকারের যে সাবেক মন্ত্রীরা রয়েছেন সেখানে এই আদালতে তাদেরকে তোলা হয়েছে, সে কারণে কিন্তু নিরাপত্তা ব্যবস্থাগুলো কিন্তু আসলে জোরদার করা হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। ভারতে পালিয়ে যাওয়ার সময় সীমান্তে বিজেপির হাতে আটক হাইকোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিককে কারাগারে পাঠিয়েছে আদালত। এর আগে বিকেল 4টার দিকে তাকে সিলেটের আদালতে তোলা হয়। পরে আদালত তাকে 54 ধারায় কারাগারে পাঠানোর আদেশ দেন সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন। পরে পুলিশ তাকে সিলেট কেন্দ্রীয় কারাগারে নিয়ে যায়। এর আগে শুক্রবার রাত 11টার দিকে অবৈধভাবে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাবেক বিচারপতি মানিককে আটক করে বিজিবি। হত্যা মামলার আসামি ক্রিকেটার সাকিব আল হাসানকে জাতীয় দল থেকে অপসারণ করতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বিসিবি কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে হত্যা মামলার তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনতে বলা হয়েছে নোটিশে। আজ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদা আলমে নোটিশ পাঠান। গার্মেন্টস কর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে 22 আগস্ট ডিএমপির আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। সাকিব আল হাসানকে মামলার 28 নম্বর এজাহার নামেও আসামি করা হয়েছে। নির্বাচন প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের সংলাপ চান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সংলাপের আহ্বান জানিয়েছেন। অন্তর্বর্তী সরকারের উপর জনগণের আস্থা রয়েছে জানিয়ে যৌক্তিক এবং সীমিত সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করারও আহ্বান জানান তিনি। একই সঙ্গে সরকার কি করতে চাচ্ছে তারও একটি রোড ম্যাপ জনগণের সামনে পেশ করতেও আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাহবুব সৈকতের রিপোর্ট। প্রয়াত রাজনৈতিক কাজী জাফর আহমেদের স্মরণে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে ভাসানী অনুসারী পরিষদ। বন্ধুগণ, কিছু কিছু অশুভ আলামত ইতিমধ্যে দেখা দিচ্ছে। চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা এবং সহানুভূতি প্রকাশ করে বিএনপি মহাসচিব অন্তর্বর্তী সরকারের নেয়া পদক্ষেপ জনগণের সামনে স্পষ্ট করতে আহ্বান জানান। আমরা দেখতে চাই যে প্রধান উপদেষ্টা তিনি অতি দ্রুত জনগণের সামনে তিনি কি করতে চান তা উপস্থাপন করবেন, একটা রোড ম্যাপ দিবেন যে কিভাবে তিনি অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। সেই সংস্কারের ব্যাপারেও নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং কয়েকজন ব্যক্তি একটা সংস্কার করে দেবেন এটা আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি জনগণের অংশগ্রহণের মধ্যে দিয়ে তাদের মাধ্যমে কিন্তু সেই সংস্কার আসতে হবে। যারা রাজনীতি করছেন তাদের সঙ্গে অবশ্যই তাদেরকে মত বিনিময় করতে হবে।
বিজয় সুসংহত করতে প্রশাসনসহ দেশ পরিচালনার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে দ্রুত যোগ্য ব্যক্তিদের পদায়নেরও পরামর্শ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চিন্তিত হই যে আজকে প্রায় 16-17 দিন হচ্ছে, এখন পর্যন্ত ওই সেক্রেটারিয়েটে যে সমস্ত সেক্রেটারিরা এই সরকারকে এতদিন ধরে চালিয়েছে, তাদের সমস্ত কুবুদ্ধিগুলো দিয়েছে, তারা এখনো ওই সরকারের সচিবের দায়িত্বগুলো পালন করছে। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোতে, বিদ্যালয়গুলোতে কোনো ভাইস চ্যান্সেলর নিয়োগ দেওয়া হয়নি। আমরা দেখতে চাই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ব্যাপারে তারা অত্যন্ত সচেষ্ট। এদিকে সদ্য ভাইস চেয়ারম্যান হিসেবে অন্তর্ভুক্ত হওয়া নুরুল ইসলাম মনিকে সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠা করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত। আমরা যারা রাজনৈতিক দল আছি, আমরা ডক্টর ইউনূসের এই উদ্যোগকে সবসময় সহযোগিতা করব এবং অচিরেই যাতে একটি গণতান্ত্রিক নির্বাচন করে যাতে বাংলাদেশে যারা জনপ্রতিনিধি তারা যেন দেশ শাসনের দায়িত্ব পান। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। ছাত্র জনতার আত্মত্যাগের মাধ্যমে অর্জিত বিজয় সুসংহত করতে দল ও মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিহত এবং আহতদের পরিবারের সাথে সাক্ষাৎ এবং মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। অন্যদিকে কুমিল্লা 14 গ্রামে দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বানভাসী মানুষের জন্য সরকারকে আরও বেশি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। আর প্রতিহিংসা সমাজের সর্বনাশ সাধন করে আমরা এই কাজ করি। আমরা কোনো প্রতিশোধ নেব না, কিন্তু ডিএনপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ সহ অভিযুক্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবস্থান জানা নেই ডিএনপির। তবে তাদের বিষয়ে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ডিএনপির কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান। সকালে ডিএনপির মিডিয়া সেন্টার দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে তিনি জানান, পুলিশ বাহিনীকে ঢেলে সাজানো হচ্ছে, কোনো আস্থার সংকট থাকবে না। আবু সাইদ অপুর প্রতিবেদন। 5 আগস্ট সরকার পতনের পর থেকে বিভিন্ন মামলা ও অভিযোগে গ্রেপ্তার হচ্ছেন অনেকেই। বিগত সরকারের মন্ত্রী, এমপি থেকে শুরু করে এ তালিকায় আছে প্রভাবশালী সদ্য অবসরে যাওয়া সেনা কর্মকর্তারাও। অবশেষে এসব বিষয় নিয়ে মুখ খুললেন ডিএমপি কমিশনার। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ঢাকা সংবাদ সম্মেলনে হাই প্রোফাইল ব্যক্তিদের গ্রেপ্তারের বিষয়ে কথা বলেন তিনি। জবাব দেন ক্রিকেট তারকা ও সাবেক এমপি সাকিব আল হাসানের মামলার বিষয়েও। এই সাম্প্রতিক যে আন্দোলনে, গণ আন্দোলনে যে হত্যাকাণ্ড যেগুলো হয়েছে, এই সকল মামলায় তারা আমাদের নিকট রিমান্ডে আছেন। তো আমরা মূলত এই সকল বিষয়ে তাদের দিক থেকে যে সকল সহযোগিতা বা ধরেন তারা বিভিন্নভাবে হয়তো কেউ অর্থ নিয়োগ করেছেন, কেউ হয়তো পরামর্শ দিয়েছেন, অনেকে আবার বিভিন্ন সময়ে বক্তৃতা বিবৃতি দিয়ে এটাকে উৎসাহিত করেছেন। আমরা এই সকল বিষয়ে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করছি যে তাদের ইনভলভমেন্টটা এটা পরিষ্কার হওয়ার জন্য। তবে অভিযুক্ত ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না সে বিষয়ে পরিষ্কার কোনো জবাব মেলেনি। উচ্চাভিলাষী কিছু পুলিশ কর্মকর্তার জন্য পুলিশ বাহিনী সুনাম খুইয়েছে বলেও স্বীকার করেন নবাগত ডিএমপি কমিশনার। কে কোন জেলা থেকে আসলো বা কোথেকে আসলো এটি আমাদের বিবেচনার বিষয় নয়। আমরা চাই এটি সুন্দর সুশৃঙ্খল পুলিশ বাহিনী তৈরি করতে, যেখানে সকল পুলিশ সদস্যের আচরণ হবে পেশাদার। আমরা চাই এটি পেশাদার পুলিশ বাহিনী তৈরি হবে। এখানে আপনার দুর্নীতি, অনিয়ম, অন্যায় এর কোনো স্থান থাকবে না। এবং এটার জন্য আমাদের দিক থেকে যেরকম যে কর্মপরিকল্পনা থাকবে, একই সাথে আমরা জনগণের সাপোর্টও চাই যে আপনারা ধরিয়ে দেন কে এরকম যে অপরাধমূলক কাজগুলো করছে, নিয়ম বহির্ভূত বিধিমূলক কাজগুলো করছে, এগুলো আপনারাও ইনফরমেশন আমাদেরকে দেবেন এবং অ্যাকর্ডিংলি আমরা ব্যবস্থা নেব। এটা দুইটাই আমরা আমাদের দিকে যেমন চেষ্টা থাকবে, অনুরূপভাবে যারা সেবা গ্রহণকারী, আপনারা এই যে পুলিশি সেবা যারা নিচ্ছেন, আপনারাও বিভিন্ন সময় আমাদেরকে তথ্য উপর সাহায্য করুন। তো তাহলে আমার মনে হয় যে খুব দ্রুতই আমরা একটা সুন্দর পুলিশ বাহিনী তৈরি করতে পারব। ছাত্র আন্দোলন দমাতে অবৈধ অস্ত্রের পাশাপাশি লাইসেন্সকৃত যেসব অস্ত্রের ব্যবহার হয়েছে সব বিষয়ে তদন্ত হচ্ছে বলে জানান ডিএমপি কমিশনার। যে লস্ট ওয়েপনের সংখ্যা হলো 1898। তো এর মধ্যে আমরা এ পর্যন্ত 453টি পেয়েছি, তবে আরও পাবো। বিভিন্ন সংস্থার কাছে এখনও ওই যে কালেক্টেড ওয়েপন আছে, এগুলো আমরা কালেক্ট করলে আমরা অ্যাকুরেট ফিগারটা এখন আমরা পাইনি। তবে আমার মনে খুব বেশি যে গ্যাপ হবে না যখন আমরা টোটাল পিকচারটা পাবো। আবু সাইদ অপু, মাই টিভি। কাল থেকে নিয়মিত শিডিউলে চলবে মেট্রো রেল। ঢাকা ম্যাস
ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL জানিয়েছে বৃহস্পতিবার ও শুক্রবার পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে মেট্রো রেল। এতে লাইনে কোনো সমস্যা দেখা যায়নি। কিছু কারিগরি ইস্যু নিয়ে কাজ চলছে, তবে মেরামত ও সংস্কারের প্রয়োজনীয়তা থাকা আপাতত কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশনের কার্যক্রম বন্ধ থাকবে। কোটা সংস্কার আন্দোলনের সময় গত 18 জুলাই মিরপুর 10 নম্বর গোল চত্বরে পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হয়। ওই দিন বিকেল 5টায় মেট্রো রেলের চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়া ঢাকা সিলেট ঢাকা রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে আজ বেলা 11:15 জয়ন্তিক এক্সপ্রেস ছেড়ে গেছে। এছাড়া কালনী এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস এবং 10 নম্বর সুরমা মেইল পরিচালনা করা হবে। রাত থেকে ওই পথের ট্রেনগুলো টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে। এর আগে 21 আগস্ট অতিরিক্ত বৃষ্টিপাত ও খোয়াই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ মনে করে বন্ধ রাখা হয়। মানিকগঞ্জে শিবালয়ে 35 মেগাওয়াটের একটি সোলার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সকালে মানিকগঞ্জে শিবালয়ে 35 মেগাওয়াটের একটি সোলার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিগত সময়গুলোতে ব্যাপক অনিয়ম হয়েছে। 2010 সালে আইন করার মাধ্যমে কোনো প্রতিযোগিতা ছাড়াই প্রকল্প নেওয়া হতো। এ সময় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিব সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সরকার পরিবর্তনে থমকে যাওয়া বরিশাল সিটির উন্নয়ন কাজ পুনরায় চালু হওয়ায় খুশি নগরবাসী। তবে বিগত দিনের মতো কাজের মান নিয়ে যেন আর না হয় কোনো প্রশ্ন না উঠে, এমনটাই প্রত্যাশা বরিশালবাসী। 30টি ওয়ার্ডে টেন্ডার হওয়া ড্রেন ও রাস্তা ঘুরে দেখেছেন পারভেজ রাসেল এবং তিনিই করছেন রিপোর্ট। 58 বর্গ মাইলের মধ্যে 30টি ওয়ার্ড নিয়ে বরিশাল সিটি কর্পোরেশন। প্রাকৃতিক দুর্যোগ বা ভৌগোলিক কারণেই উন্নয়ন বঞ্চিত ছিল অধিকাংশ এলাকা। বিগত সরকারের সময়ে বিভিন্ন মেয়াদে বরাদ্দে উন্নয়ন কাজ শুরু হয়েছিল। নতুন ড্রেন, রাস্তা ও পানির সংযোগ স্থাপনায় বরাদ্দ দেওয়া হয়েছিল 267 কোটি টাকা। সেসব কাজে টেন্ডার সম্পন্ন হয়ে কাজ শুরু করলেও ক্ষমতার পালা বদলে থমকে যায় সকল উন্নয়ন কর্মকাণ্ড। আমরা চাই যাতে এই জলাবদ্ধতা থেকে আমরা দ্রুত মুক্তি পাই, রাস্তাঘাটগুলো খুব দ্রুত সংস্কার করা হোক। বিভিন্ন ইঞ্জিনিয়ার এক্সিডেন্ট বড় বড় অফিসার গেছে, কিন্তু আমাদের কোনো রাস্তাঘাটের উন্নয়ন তেমন একটা হয়নি। একই মেয়াদকালে আরও প্রকল্পে বিশ্বব্যাংক বরাদ্দ দেয় কোভিড-19 প্রজেক্টে 45 কোটি টাকা। অধিকাংশ স্থানে কাজ বন্ধ হয়ে পড়ায় দুর্ভোগ আর চিন্তিত হয়ে পড়ে নগরবাসী। প্রকল্পে একটা মাস্টার ড্রেন আছে, এর সাথে রাস্তা আছে, আর 27 নম্বর আরেকটা ওয়ার্ডে আমাদের ড্রেনের একটা স্কিম আছে। কাজগুলো যা সংক্ষিপ্ত ছিল তাগুলো ঠিক মতন হয় কি না, তো পরিবর্তন হয়েছে পর সরকার যে আসছে তো কাজগুলো ঠিক হইতেছে, তার আমরা তো খুশি অনেক। অবশেষে সিটি কর্পোরেশন ও ঠিকাদার প্রতিষ্ঠান অসমাপ্ত কাজ শুরু করায় স্বস্তি ফিরেছে নগরবাসীর মনে। তবে এখনো রয়েছে কাজের মান নিয়ে শঙ্কা। কাজটা আবার কি স্থবির হয়ে যাবে কিনা, না বাতিল হয়ে যাবে কিনা, নতুন সরকার এসেছে, কিন্তু আজ আমরা আশাবাদী হয়েছি আবার যে না, এই রাস্তার কাজ যেভাবে চলমান ছিল সেভাবেই চলমান থাকবে। যোগদান করেই সকল উন্নয়ন প্রকল্প চলমান রাখার নির্দেশ দিয়েছেন নতুন প্রশাসক। বরিশাল সিটি কর্পোরেশনের সকল ধরনের চলমান যে প্রকল্পগুলো আছে এগুলো চলমান থাকবে বলে তিনি সকলকে অবহিত করেছেন। এছাড়াও দৈনন্দিন নাগরিক সেবার ক্ষেত্রে স্বচ্ছতা এবং জবাবদিহিতার সাথে জানি সকলে কাজ করে। সরকার পরিবর্তনে কিছুটা হলেও থমকে যায় বরিশাল সিটির সকল উন্নয়ন কাজ। তবে পুনরায় চালু হলে এসব কাজে নগরবাসীর প্রত্যাশা একটাই, কাজগুলো যেন হয় স্বচ্ছ, টেকসই এবং জবাবদিহিতামূলক। পারভেজ রাসেল, মাই টিভি। এছাড়া আমাদের এখনকার আয়োজন মাই টিভি সংবাদ দেখতে ভিজিট করুন youtube/mytv নিউজ, মাই টিভি অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার সংবাদ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।